gastrointestinal system or GI tract. It is a very and large chapter that starts from the esophagus and ends in the anus. Okay? Oral cavity also a part of the gastrointestinal tract, but oral cavity disease is not belongs to our surgical faculty. It belongs to the dental faculty. So I am avoiding the diseases of the oral cavity. Now I am going to next portion of the GI system is the esophagus. Okay? Do you know from where esophagus begins and where it ends? esophagus কোথা থেকে শুরু হচ্ছে এবং কোথায় যে শেষ হচ্ছে? একজন বলো ওয়ান স্ট্যান্ড আপ অ্যান্ড টেল, মানে বলো যাতে আমরা সবাই শুনতে পাই। পূজা বলো। আমি এটা বুঝতে পারি, 6 সার্ভাইকাল ভার্টিব্রা কোথায়? ইয়েস, এইটা বলবা যে ইট বিগিনস আফটার দি ল্যারিংস, দ্যাট ইজ দ্য লোয়ার পোর্শন অফ দ্য ল্যারিংস থেকে ইসোফেগাস স্টার্ট হচ্ছে। ইজ ইট কারেক্ট? নাকি ফ্যারিংস থেকে? ফ্যারিংস, ইয়েস। লোয়ার এন্ড অফ দি ফ্যারিংস থেকে আমাদের ইসোফেগাস বিগিন হচ্ছে এবং এন্ড করছে কার্ডিয়াক এন্ড অফ দি স্টমাক। ঠিক আছে? ওকে, সিট ডাউন। ইট ইজ এ মাস্কুলার টিউব and main function of the esophagus is to passage the food particles smoothly into the stomach. এটাই হচ্ছে ইসোফেগাসের মেন ফাংশন, যে ফুড পার্টিকেল যেটা আমরা সলো করছি, যেটা আমরা গালে নিয়ে ম্যাস্টিকেশন করার পরে দি ফুড পার্টিকেলস হুইচ উই আর সলোয়িং, ইট পাসেস স্মুথলি থ্রু দি ইসোফেগাস ইন্টু স্টমাক ফর নেক্সট process of digestion. Okay, the main function of the esophagus is the passage of food particles from mouth to stomach. Okay, but these things have got some disease processes which affects our life, and the surgically important diseases that affects the esophagus, number 1 is achalasia cardia. Achalasia cardia, number 1. Number 2, মানে আমরা এই ইসোফেগাসে কী কী পড়বো সেটা বলছি। অ্যাকাইলেশিয়া কার্ডিয়া, নেক্সট আমরা পড়বো ব্যারেটস ইসোফেগাস, তারপরে পড়বো আমরা গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজেস অর জার্ড, GERD, অ্যান্ড আমরা পড়বো কার্সিনোমা অফ দি ইসোফেগাস। তাহলে আমরা সার্জারি ক্লাসে ইসোফেগাসের এই 4টা ডিজিজ পড়বো। 1 is অ্যাকাইলেশিয়া কার্ডিয়া, নেক্সট 1 is ব্যারেটস ইসোফেগাস, third one is gastroesophageal reflux disease, and fourth one is carcinoma esophagus. ঠিক আছে? Now what is achalasia cardia? আমরা যেটা বললাম যে ইসোফেগাসের প্রথম কাজ হচ্ছে টু প্যাসেজ দি ফুড পার্টিকেলস। এখন ফুড পার্টিকেলটা যখন পাস করতে হবে, তাহলে ওটা কিভাবে আমাদের মুখের থেকে আমরা টাং দিয়ে এটাকে ঠেলে দিলাম ফ্যারিংসে, তারপর এটা এন্ট্রি হলো ইসোফেগাসে, ওখান থেকে স্টমাক পর্যন্ত যাবে কিভাবে? ডেফিনেটলি দেয়ার সাম পেরিস্টালটিক অ্যাক্টিভিটি। এই পেরিস্টালটিক অ্যাক্টিভিটি আছে বলে স্মুথলি আমরা ফুড পার্টিকেল পাস করতে পারছি উইদাউট এনি নোটিস। আমরা তো যা খাচ্ছি, যা ট্রাই করছি, সবই চলে যাচ্ছে, তাহলে আমরা তো কিছু বুঝতে পারছি না কোনো অ্যাবনর্মালিটি। বাট দেয়ার মে বি সাম অ্যাবনর্মালিটি ইন দিস কি ওর যে মোটিলিটি যেটা আছে, সেই মোটিলিতে কিছু অ্যাবনর্মালিটি যদি আসে তখন কিছু প্রবলেম সৃষ্টি হয়। দ্যাট ইজ ওয়ান ইম্পর্টেন্ট ইজ অ্যাকাইলেশিয়া কার্ডিয়া। ইট ইজ এ মোটিলিটি ডিজঅর্ডার অফ দি ইসোফেগাস। ইসোফেগাসের মোটিলিটি কোথা দিয়ে যাচ্ছে? এটা আমরা ফ্রম আপওয়ার্ডস ডাউনওয়ার্ডস চলে যাচ্ছে। স্মুথলি আমরা ডিগ্লুটেশন করছি, উইথ দি অ্যাক্ট অফ ডিগ্লুটেশন ফুড ইজ পাসিং স্মুথলি। বাট ইফ দেয়ার ইজ সাম ডিফেক্ট ইন দিস মোটিলিটি, then there is a problem arises which is known as achalasia of cardia. তাহলে কি বলছি আমরা? দেখো, primarily esophageal motility disorder, also called as cardiospasm because of severe spasm of circular muscles of the lower end of the esophagus. তাহলে এটা কিন্তু লোয়ার এন্ড অফ দি ইসোফেগাসের একটা ডিজিজ অলসো, যেখানে কি হচ্ছে যে কার্ডিওস্প্যাজম হচ্ছে। ওখানে যে লোয়ার এন্ড অফ দি ইসোফেগাসে যে মাসেলগুলো আছে,
ওই মাসেলের স্প্যাজম হচ্ছে, স্প্যাজম হয়ে নর্মাল মোটিলিটিটা হাম্পার হচ্ছে, দেন পেশেন্ট বিকাম আনএবল টু পাস হিজ ফুড। ওকে, the contracted segment does not relax during the swallowing. As a result, there is a dilatation, torsosity and hypertrophy of the esophagus above the contracted segment. তাহলে আমরা এখানে কি দেখছি, এখানে কি হচ্ছে যে কার্ডিয়াক এন্ড বলতে ইসোফেগাসের কোনটা, যে অংশটুকু স্টমাকের সাথে মিশছে ওইটাকে আমরা বলছি কার্ডিয়াক এন্ড অফ দি ইসোফেগাস। তাহলে অ্যাকালেশিয়া কার্ডিয়া অর কার্ডিও স্প্যাজমের নাম। তাহলে কি হচ্ছে, লোয়ার এন্ড অফ দি ইসোফেগাসে যে স্মুথ মাসেলগুলো আছে যারা স্মুথলি এটাকে ডিগ্লুটেশনে হেল্প করছে, সেখানে যে একটা স্প্যাজম হয়ে থাকছে এবং স্প্যাজমটা এমনই রিজিড হচ্ছে যে এটা সহজে রিল্যাক্স হয় না। যখন রিল্যাক্স না হতে পারছে তাহলে কি হচ্ছে, ফুড পার্টিকেলগুলো আর নিচে ডাউনওয়ার্ডস আসতে পারছে না। অ্যাজ এ রিজাল্ট যে জায়গাটায় তোমার স্প্যাজম হয়েছে ওর উপরে, ইসোফেগাসটা একটা টিউব, তাহলে স্প্যাজমের জায়গার উপরের অংশটুকু ডাইলেটেড হয়ে যাচ্ছে, টর্সাস মানে পেঁচানোর মতো হয়ে যাচ্ছে, অ্যান্ড হাইপারট্রফি হচ্ছে। তিনটা চেঞ্জ আসছে। যে জায়গাতে আমাদের স্প্যাজমটা হয়ে বন্ধ হয়ে গেল ইসোফেজিয়াল ওপেনিংটা, সেখানে কি হচ্ছে, হাইপারট্রফি হচ্ছে, টর্সোসিটি হচ্ছে, অ্যান্ড ডাইলেটেশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই স্প্যাজমটা হচ্ছে স্মুথ মাসেলের ভিতরে। নাও হোয়াই দিস থিংস হ্যাপেন্স, আমরা তো সবাই আমাদের লাইফ নর্মালি লিড করছি, যে পেশেন্টের এই প্রবলেমটা হয়েছে সেও তো এই ঘটনা ঘটার আগে নর্মাল লাইফ লিড করতো, তাহলে এখন হঠাৎ করে তার কেন এই জিনিসটি আসলো? দ্যাট ইজ দি প্যাথোজেনেসিস, হাউ এই জিনিসটাকে এইটু প্যাথোলজিতে আমরা কি বলছি দেখো। প্রথম কারণ হলো যে এর কারণটা জানা নেই, ইডিওপ্যাথিক। হোয়াই দিস প্রবলেম অ্যারাইজেস, এর ডেফিনিট কারণটা এখনও আমাদের মেডিকেল সায়েন্সের কাছে ইজ নট ক্লিয়ার। দ্যাট ইজ হোয়াই আমরা এটাকে বলছি যে ইডিওপ্যাথিক। ঠিক আছে, ইট অকার্স ডিউ টু অ্যাবসেন্স অর ডিজেনারেশন অফ দি অরগানস প্লেকচার্স throughout the body of the esophagus, causing improper integration of the parasympathetic impulse. যখন একটা ডিগ্লুটেশনের সময় যখন প্যারাসিম্প্যাথিক সিগন্যালটা পাস করার কথা, সেখানে একটা ইনকোঅর্ডিনেটেড মুভমেন্ট হচ্ছে, তাহলে গেল ইট অকার্স ডিউ টু অ্যাবসেন্স অর ডিজেনারেশন অফ দি অরগানস প্লেক্সাস থ্রুআউট দি বডি অফ দি esophagus, causing improper integration of parasympathetic impulse. নেক্সটে আসছে কি, আরেকটা কারণ কি বলেছে, অ্যাকোয়ার্ড ভ্যারাইটি। অ্যাকোয়ার্ড ভ্যারাইটিটা কি, ইন আমেরিকা কজড বাই ট্রিপেনোসাম ক্রুজি হুইচ ডিস্ট্রয়েস গ্যাংলিয়ন সেলস অফ দি অরগানস প্লেক্সাস, যেটাকে বলা হয় স্যাগার্স ডিজিজ। এক ধরনের একটা অর্গানিজম আছে যেটা প্যারাসাইট। এটা তোমরা কি পড়েছো? মাইক্রোবায়োলজি পড়েছো? হ্যাঁ, এই প্যারাসাইটটা ইউজুয়ালি আমাদের দিকে পাওয়া যায় না, আমেরিকান রিজনে এটা বেশি পাওয়া যায়। তো ওখানে ওরা যদি এই প্যারাসাইটিক ইনফেস্টেশন হয় তাহলে কি হয়, ইট ডিস্ট্রয়েস দ্য গ্যাংলিয়ন সেলস অফ দি অরগানস প্লেক্সাস। এইটাকে আমরা তখন, এই ডিজিজটার নাম হচ্ছে চ্যাগার্স ডিজিজ। চ্যাগার্স ডিজিজ। আরেকটা কারণ আমরা খুঁজে পেয়েছি, সেটা হলো কি স্ট্রেস। যদি তুমি সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে, কর্মক্ষেত্রে সবসময় খুব স্ট্রেসফুল লাইফ লিড করো, তাহলে ইউ মে হ্যাভ টু সাফার ফ্রম দিস প্রবলেম। দ্যাট ইজ ওয়াই একটা স্ট্রেসফুল লাইফ যারা লিড করে তাদের ক্ষেত্রে এরকম ডিজিজটা আমরা ফ্রিকোয়েন্টলি হতে দেখি। আচ্ছা, আরেকটা আছে কি, ইমোশনাল ফ্যাক্টর। ওই স্ট্রেসের পাশাপাশি একটা ইমোশান, অনেক মানুষ আছে খুব এক্সট্রিমলি ইমোশান, কথায় কথায় সেন্টিমেন্টাল হয়ে যায়, তাই না? তো এই ধরনের পার্সন তোমরা যদি কেউ থেকে থাকো, বি অ্যালার্ট। যারা এক্সট্রিমলি ইমোশনাল তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এই ডিজিজের একটা প্রাধান্য দেখতে পাই। আর একটা কি হলো, যেটা খুব প্রিভেন্টেবল, দ্যাট ইজ ভিটামিন B1 ডেফিসিয়েন্সি। যদি কোনো কারণে আমরা, ইফ উই সাফার্স ফ্রম ভিটামিন B1 ডেফিসিয়েন্সি, দেন এরকম একটা প্রবলেমটা আসতে পারে। তাহলে আমরা ইডিওপ্যাথোজেনেসিসের ভিতরে পাচ্ছি যে ইডিওপ্যাথিক, অ্যাকোয়ার্ড, স্ট্রেস, ইমোশনাল ফ্যাক্টর অ্যান্ড ভিটামিন B1 ডেফিসিয়েন্সি। আমরা প্যাথোফিজিওলজিতে কি দেখছি দেখো, মাইন্ট্রিক প্লেক্সাসে ইনফ্লামেশন আর ড্যামেজ হচ্ছে,
আগে আমরা এটিওলজি পড়লাম, এখন দেখো কিভাবে এটিওলজিক্যাল ফ্যাক্টরগুলো এই ডিজিজটাকে তৈরি করছে। মাইন্ট্রিক প্লেক্সাসে ইনফ্লামেশন ও ড্যামেজ হচ্ছে, তারপরে কি হচ্ছে, লস অফ ইনহিবিটরি গ্যাংলিয়ন সেল ইন দি মেন্ট্রিক প্লেক্সাস। নাইট্রিক অক্সাইড কিন্তু ইট অ্যাক্টস অ্যাজ এ নিউরোট্রান্সমিটার, এটা কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, নাইট্রিক অক্সাইড অ্যাক্টস অ্যাজ এ নিউরোট্রান্সমিটার। তাহলে সেখানে কি হলো, যখনই তোমার লস অফ ইনহিবিশন অফ সেলস হচ্ছে, ওখানে তোমার নিউরোট্রান্সমিটার দ্যাট ইজ নাইট্রিক অক্সাইড ইনহিবিশন ইজ ডিক্রিজ। নাইট্রিক অক্সাইডের যে অ্যাক্টিভিটিটা সেটা কিন্তু ডিক্রিজ হয়ে যাচ্ছে। তাহলে এদের দুটোর ভিতরে একটা ব্যালেন্স থাকে, সেই ব্যালেন্সটা নষ্ট হয়ে যাচ্ছে। অ্যাসিটাইলকোলিন অ্যান্ড নাইট্রিক অক্সাইডের ভিতরে যে ব্যালেন্স আছে সেই ব্যালেন্সটা নষ্ট হয়ে যাচ্ছে। কার্ডিয়া ডেভেলপ করছে। ঠিক আছে, তাহলে কিন্তু মনে রাখতে হবে যে মাইন্ট্রিক প্লেক্সাস, তাহলে কি হচ্ছে, লস অফ ইনহিবিটরি গ্যাংলিয়ন সেলস, অ্যাজ এ রেজাল্ট নিউরোট্রান্সমিটার ইনহিবিশন ইজ ডিক্রিজড, অ্যাকালেসিয়া কার্ডিয়া ডেভেলপস। নাও আমরা জানলাম যে ডিজিজটি কি জিনিস, কেন হয়, সেটা আমরা জানলাম। নাও এটা হলে কি কি সিমটম হবে। পেশেন্ট এসে বলবে না আজ আমাদের কাছে যে আমাদের অ্যাকালেসিয়া কার্ডিয়া হয়েছে, পেশেন্ট এটা বলবে না, তাই না? Patient will come with his specific symptoms. That is, আমরা এখন দেখছি কি women around the 20 to 40 years of age are commonly affected. So be alert. Women around the age of 20 to 40 are commonly affected, and female to male ratio is 3:1. তা আমরা যে একেবারে অ্যাফেক্টেড হচ্ছি না তা না, কিন্তু একটু কম তোমাদের চাইতে। তাহলে মেল টু ফিমেল রেশিও হচ্ছে 3:2। আর কি হচ্ছে, প্রোগ্রেসিভ ডিসফেজিয়া হুইচ ইজ মোর ফর লিকুইডস দেন সলিড ফুডস। আমরা জানি হোয়াট ইজ ডিসফেজিয়া, ওকে? তাহলে এখানে হচ্ছে কি প্রোগ্রেসিভ ডিসফেজিয়া হচ্ছে, আজকে যেটুকু কষ্ট আছে কালকে আরেকটু বাড়বে, পরশু আরেকটু বাড়বে। দ্যাট ইজ ওয়াই উই আর কলিং ইট এ প্রোগ্রেসিভ ডিসফেজিয়া। এবং মোর ফর দি লিকুইডস দেন সলিড ফুডস। রুগী এসে বলবে যে স্যার আমি ভাত গিলতে পারি কিন্তু পানি গিলতে পারি না, পানি গিলতে গেলে আমার ব্যথা হয়। প্রোগ্রেসিভ ডিসফেজিয়া হয়ে, ঠিক আছে, এটা কিন্তু একটা স্পেসিফিক সিমটম। তো এরপরে আসছে কি, রিগার্জিটেশন অ্যান্ড রিকারেন্ট নিউমোনিয়া আর কমন। Why regurgitation and what is regurgitation? That we know. ওটা ফুড পার্টিকেল যেটা স্ট্যাগনেন্ট থাকছে ওটা বেরিয়ে আসছে, দ্যাট ইজ রিগার্জিটেশন। ব্যাকফ্লো হচ্ছে, আউটওয়ার্ডস মানে ডাউনওয়ার্ডস ফ্লো তো হওয়ার কথা, কিন্তু যেহেতু কার্ডিয়াক এন্ড স্প্যাজম হয়েছে, আগে আমরা বলেছি যেখানে স্প্যাজম হচ্ছে তার প্রক্সিমালি যে কী হচ্ছে, ডাইলেটেড হচ্ছে, টর্সাস হচ্ছে, হাইপারট্রফি হচ্ছে। তাহলে ওখানে ফুড পার্টিকেল জমা থাকার কারণেই এইগুলো হচ্ছে, এবং অ্যাট টাইমস ওরা ওখান থেকে ব্যাক ফ্লো দিয়ে উপরে উঠে আসছে, দ্যাট ইজ রিগার্জিটেশন হচ্ছে। অ্যান্ড যখন হোয়েন দেয়ার ইজ অ্যাক্ট অফ রিগার্জিটেশন, তখন কি হবে, ও যখন ইসোফেগাস পার হয়ে ফ্যারিংসের ওখানে আসছে, তো ল্যারিংস অ্যান্ড ফ্যারিংস তো সাইড বাই সাইড, তো কিছু ফুড পার্টিকেল ওখান থেকে তোমার ল্যারিংসে এন্ট্রি নিয়ে ফেলছে। তাহলে ল্যারিংসে এন্ট্রি নিলে কি হবে, নিউমোনিয়া হবে। হ্যাঁ, নিউমোনিয়া হচ্ছে। দ্যাট ইজ ওয়াই সেখানে আমরা পাচ্ছি কি যে রিগার্জিটেশন অ্যান্ড রিকারেন্ট নিউমোনিয়া। রোগী প্রায় আসবে, দেখো বলবে যে নিউমোনিয়া যে সিমটমটা খুব কমন, ঘন ঘন এই নিউমোনিয়া হচ্ছে, এই প্রবলেম নিয়ে সে আসছে আমাদের কাছে। কারণ ও তো সলিড ফুড পাস করে যাচ্ছে বাট লিকুইড পাস করতে পারে, তাহলে এখানে স্ট্যাগন্যান্ট ফুডে বলতে লিকুইড পোর্শনটা বেশি থাকছে। ওটা যখন রিগার্জিটেশন মানে দ্যাট ইজ ব্যাকফ্লো হচ্ছে, তখন কিছু অংশ ওখানে ট্র্যাকিয়ার ভিতরে এন্ট্রি নিয়ে ফেলছে। এই জন্যে মানে রিকারেন্ট নিউমোনিয়া হচ্ছে। একবার নিউমোনিয়া হলো, আসলো, ওষুধপত্র খেলো, একটু ইমপ্রুভ করলো, কিছুদিন পরে আবার নিয়ে আসছে, দ্যাট ইজ বলছি আমরা রিকারেন্ট নিউমোনিয়া। আর আসছে কি, রেট্রোস্টার্নাল ডিসকমফোর্ট। ইসোফেগাসটা যে লেনটা কভার করছে, পুরো লেনটা আমাদের রেট্রোস্টার্নাল স্পেস, তার সামনে স্টার্নাম আছে। দ্যাট ইজ হোয়াই আমরা বলছি যে রেট্রোস্টার্নাম, বিহাইন্ড দ্য স্টার্নাম একটা ডিসকমফোর্ট কথা সে বলবে। পেন অলসো রেডিয়েটস টু দি ইন্টারস্ক্যাপুলার রিজন। সে অনেক সময় বলবে যে আমার পিঠে দুই
শোল্ডার ব্লেডের মাঝে, দ্যাট ইজ স্ক্যাপুলার মাঝে সে ব্যথা করছে। আর হলো কি অডোনোফেজিয়া অ্যান্ড ওয়েট লস। আমরা জানি হোয়াট ইজ অডোনোফেজিয়া, পেনফুল ডিগ্লুটেশন। আর হচ্ছে কি ওয়েট লস হচ্ছে। কেন ওয়েট লস হচ্ছে? যে সে তো সাফিসিয়েন্টলি ফুড এন্ট্রি নিতে পারছে না, দ্যাট ইজ ওয়াই হি ইজ সাফারিং ফ্রম, মানে গ্র্যাজুয়ালি সে সাফারিং ফ্রম ওয়েট লস। তাহলে পেশেন্ট আমাদের কাছে কি কি প্রবলেম নিয়ে আসতে পারে? ইউজুয়ালি যে পেশেন্ট আসবে ফিমেলের সংখ্যা বেশি, সে এসে বলবে যে আমি খাইতে পারছি, পানি খেতে পাচ্ছি না বা তরল খেতে পাচ্ছি না, কিন্তু ভাত শক্ত জিনিস খেতে পাচ্ছি, এবং এই প্রবলেমটা গ্র্যাজুয়ালি বাড়ছে। তাহলে প্রোগ্রেসিভ ডিসফেজিয়া হচ্ছে। আর কি হচ্ছে? রেট্রোস্টার্নাল একটা তার ডিসকমফোর্ট এবং পেন থাকছে, এবং এই পেনটা সামটাইমস পিছনে যে স্ক্যাপুলার রিজনের ভিতরে আসছে। আর হচ্ছে কি তোমার অডোনোফেজিয়া হচ্ছে, মানে সামটাইমস সে বলবে যে আমার খুব পেন, ঢোক গিলতে গেলে খুব পেন হচ্ছে, আর ওয়েট লস হচ্ছে। তাহলে এই প্রবলেমগুলো নিয়ে পেশেন্ট যখন আমাদের কাছে আসবে, তখন আমাদেরকে ভাবতে হবে যে দেয়ার মে বি সাম প্রবলেম ইন দি ইসোফেগাস। যে পথ দিয়ে খাদ্যটা স্টমাকে ঢুকবে সেখানে নিশ্চয়ই কোনো একটা প্রবলেম হয়েছে, দ্যাট ইজ দ্য কার্ডিওস্প্যাজম হয়েছে সেখানে।